প্রস্তাবের পক্ষে আলোচনা করতে গিয়ে আগামী দিনে আমাদের পর্যটন নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং আমাদের সরকারের পুরা রাজ্যে কি ভূমিকা আমরা গ্রহণ করব এবং আমাদের কি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি গত আলোচনাতে বলেছিলাম যে পর্যটন যারা বিগত 25 বছর সরকারে ছিল তাদেরকে যখন বলা হতো তাদের দলের মুখ্যমন্ত্রী বলতেন এটা হচ্ছে বেলিল্লাপনা। পর্যটনের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করবে এটা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। কোন মুখ্যমন্ত্রী? অনেকে তো ছিলেন এখানে, তারা নেই। 25 বছর যারা ছিলেন তার মধ্যে 20 বছর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাদের কথাই আমি বলছি। বুঝতে পারছি। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলতেন পর্যটন হচ্ছে বেলিল্লাপনা। অর্থাৎ পর্যটনের মাধ্যমে মানুষের আয় বৃদ্ধি পাবে, পর্যটন বিকল্প অর্থনীতির বুনিয়াদ হবে, সেই জিনিসটা ওনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন। তার কারণ আমরা যেটা খুঁজে বের করেছি যে বিদেশ থেকে মানুষ আসবে, রাজ্যের বাইরে থেকে মানুষ আসবে, ইংরেজি বলবে, হিন্দি বলবে, সুন্দর সুন্দর প্রস্তাব আসবে, নতুন জিনিস এখানে ইমপ্লিমেন্টেশন হবে। তবে তারা তো হচ্ছে গরিবের দল, লড়াই 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 চায়। তো সেই জিনিসটা থেকে মানুষ সরে আসতে পারে। তাই মানুষকে গোয়েবলসীয় কায়দায় কি করে অন্ধকারের কানাগুলিতে নিমজ্জিত করে রাখা যায়, তাই আধুনিকতার ছোঁয়া থেকে মানুষকে বাইরে রাখতে হবে। তাই বিগত দিনে এই সভাতে যখন পর্যটন নিয়ে আলোচনা হয়েছে, আমাদের যত অত্যাধুনিক প্রস্তাব আমরা পেশ করেছি বিরোধী দলের বন্ধুদের থেকে, বিশেষ করে যারা 25 বছর সরকারে ছিল তাদের থেকে কিন্তু সেটা নেতিবাচকই সেখানে উত্তর এসেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি যে বিগত দিনে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ আগরতলা 2,55,00,000 টাকা ফেরত গেছে, ব্যবহার করেনি। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ টুরিস্ট সার্কিট ধলাই নর্থ 1,95,00,000 টাকা ব্যবহার করেনি, ফেরত গেছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ তীর্থমুখ 2,15,00,000 টাকা কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ মেলাঘর 4 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে প্রদান করা হয়েছিল, ফেরত দিয়ে দিয়েছে। ডেস্টিনেশন ডেভেলপমেন্ট অফ টুরিস্ট সার্কিট অমরপুর, মাননীয় সদস্য যে বিধানসভা কেন্দ্র থেকে আসছেন, 1,97,00,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, খরচ করে দিয়েছে। টোটাল আরো ছোটখাটো মিলিয়ে হিসাবটা 22,91,00,000 টাকা কেন্দ্রীয় সরকারকে তারা ফেরত দিয়ে দিয়েছে, ইচ্ছাকৃত ভাবে তারা খরচ করেনি। তাদের সময়ে ট্যুরিজমের বাজেট কত ছিল? 9 কোটি টাকা। আজকে মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে কত দিয়েছেন? প্রায় 150 কোটি টাকা। গোপাল বাবুর তাতেও আপত্তি ছিল। তার বাইরে বর্তমানে আমি যেটা হিসাব দিচ্ছি আপনাদেরকে, 51 শক্তিপীঠ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার 97,80,00,000 টাকা সেখানে প্রদান করে দিয়েছে। এসএন কলোনিতে পার্ক হবে, 48 কোটি টাকা স্যাংশন দিয়ে দিয়েছে। এডিবি ছবিমুড়া 62 কোটি টাকার কাজ চলছে। এডিবি সোনামুখী 69 কোটি টাকার কাজ চলছে। আমাদের লুধুয়া টি এস্টেটের জন্য দক্ষিণ জেলা মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবার 5 কোটি টাকা ধার্য রেখেছেন। এবারকার বছরের জন্য এটা আবার আরিতে বা নেক্সট ইতে আরো বাড়বে, আরো বৃদ্ধি করা হবে। আমাদের এডিবি কসবা 18 কোটি টাকা প্রদান করা হয়েছে। 14 দেবতার মন্দির 12 কোটি টাকা প্রদান করা হয়েছে। জম্পুই এবারকার গত 3 তারিখে দিল্লিতে গিয়ে আমরা ডিপিআর পেশ করেছি 70 কোটি টাকা, এবং লক্ষ্মীলুঙ্গা টি এস্টেটকে আরো শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমরা 30 কোটি টাকা ডিপিআর প্রস্তাব সেখানে পেশ করেছি। ধাপ ধাপে সেগুলো আমাদেরকে সেখানে স্যাংশন দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাইভেট মেম্বার রেজলিউশন। কারণ বিরোধী দলের বন্ধু কিছুক্ষণ আগে বলেছেন সরকারি চাকরি বিষয়ে,
বেকারত্ব হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেন যে ভারতকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পর্যটনের উপর গুরুত্ব দিতে হবে, এবং আমাদের মুখ্যমন্ত্রী তার সত্যতা স্বীকার করে বর্তমানে পর্যটনের উপর জোর দিচ্ছেন, এবং এবার তার বাজেটের মধ্যে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ অর্থানুকূল্যে আগামী দিনে আমরা পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাব, সে বিষয়ে আমাদের দপ্তর কাজ করছে। ইতিমধ্যে প্রসাদ স্কিমে আমাদের একটা শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির, প্রসাদ স্কিমে সেখানে কাজ শেষের পথে, হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করবেন নতুন রূপে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আগামী 1-1.5 মাসের মধ্যে হয়তো আমরা সেই শুভক্ষণ আসবে যে আমরা নতুন রূপে তৈরি মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের আমরা শুভ উদ্বোধন করব। আমাদের নারিকেলকুঞ্জ আগেই ছিল, কি ছিল তাতে? উগ্রপন্থীদের আস্থান, রাস্তা ছিল না, মানুষ যেতে ভয় পেত। 2018 সালে সরকার গঠিত হলো, প্রণজিৎ বাবু ট্যুরিজম দপ্তরের দায়িত্ব দিলেন, নতুন রূপে নারিকেলকুঞ্জকে সারা বিশ্বের কাছে পরিচিতি এনে দিলেন। আজকে সেই নারিকেলকুঞ্জ হচ্ছে আমাদের রাজ্যে বিশিষ্ট ব্যক্তিজনেরা বলুন, তাদের প্রশংসা আমরা করছি। ভারতবর্ষের সব থেকে লম্বা, সব থেকে দীর্ঘ লেজার শো হচ্ছে আমাদের আগরতলার রাজবাড়ির ভেতরকার লেজার শো, যেটা আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাবো স্মার্ট সিটিকে। আমাদের অর্থে স্মার্ট সিটি সেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এবং বর্তমানে সেটা ট্যুরিজম দপ্তরের অধীনে চলছে। আমাদের চোত্তাখোলা পার্ক বিগত সরকার তৈরি করেছে। কি শুনতাম? ভারত বাংলার মৈত্রীর এটা একটা সেতু বন্ধন, ভারত বাংলার মৈত্রীর এটা একটা চিহ্ন, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। না ছিল কোনো ক্যাফেটেরিয়া, না ছিল কোনো টয়লেটের ব্যবস্থাপনা, মানুষ বিনোদনের জন্য যাবে, সেখানে কতক্ষণ থাকবে, কি করে সময় কাটাবে, কোনো কিছু ছিল না। নতুন করে আমরা পরিকাঠামো গঠন করেছি। আগামী 10 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 4.5 কোটি টাকা খরচ করে এইটাকে আবার নতুন করে গাজিবো, ক্যাফেটেরিয়া, টয়লেট, পথওয়ে, এই জিনিসগুলো আমরা 11টা কম্পোনেন্ট আরো অ্যাড করেছি এই চোত্তাখোলা পার্কের মধ্যে 4.5 কোটি টাকা ব্যয় করে, যেটা আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করা হবে। আমাদের প্রতিটি ক্ষেত্রে ওয়াটার ট্যুরিজম বোর্ড ছিল না, মাননীয় সদস্য বলেছেন অত্যাধুনিক বোট লাগবে। 50টা বোট আমরা ক্রয় করেছি প্রকিউরমেন্ট করার জন্য, সেখানে সবকিছু হয়ে গেছে, 25টা বোট চলে এসছে, আরো 20টা বোট আসছে। তার বাইরে আরো 50টা বোটের জন্য আমাদেরকে 5 কোটি টাকা এবার প্রদান করা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আমরা প্ল্যান করেছি সাউন্ডলেস মোটর দিয়ে, ইঞ্জিন দিয়ে আমরা সেই 50টা নতুন বোট আরো ক্রয় করব, যেটা বিভিন্ন যে জলাশয়গুলো রয়েছে, নারিকেলকুঞ্জ, ছবিমুড়া, আমাদের নীরমহল বা সারা রাজ্যে যে বিভিন্ন জলাশয়গুলো, সেই জলাশয়গুলোর মধ্যে আমরা প্রদান করব। ট্যুরিজম দপ্তর আমরা 58 লক্ষ টাকা ব্যয় করে দুটো আর্মেনিয়া বাস, অত্যাধুনিক বাস, কারণ বাইরে থেকে যারা টুরিস্টরা আসে ওই পুরনো দিনের টাটা সুমো গাড়ি বা অন্যান্য যে ছোট গাড়িগুলো তারা নিতে চায়। 10 জন, 15 জন, 20 জন একটা পরিবারে তারা ফ্রেন্ড সার্কেল মিলে তারা আসে, একসঙ্গে তারা যেতে চায়। আমরা সিদ্ধান্ত করে বিওডির মিটিং এ দুটো অত্যাধুনিক বাস 58 লক্ষ টাকা দিয়ে আর্মেনিয়া বাস আমরা ক্রয় করেছি। আগামী দিনে আরো কিছু বাস আমরা ক্রয় করব, আরো ভেহিকেল আমরা ক্রয় করব। আমাদের যে হোমস্টে পলিসি, সেই হোমস্টে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা অচেনা জিনিস ছিল, অজানা। আজকে আপনি নারিকেলকুঞ্জে গিয়ে দেখুন, ছবিমুড়াতে দেখুন,
প্রতি মাসে 50,000, 70,000, 1 লক্ষ, সিজনে 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা তাদের ইনকাম হচ্ছে। এবং এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টা হোমস্টে সেখানে চালু রয়েছে। এবং এই হোমস্টে ফ্যাসিলিটিকে আরো পপুলার করার জন্য, জনপ্রিয় করার জন্য আগামী দিনে ট্যুরিজম দপ্তর হোমস্টে পলিসি আমরা আনবো। ইন্ডাস্ট্রি দপ্তর থেকে হোমস্টের জন্য, যেহেতু এটা একটা শিল্প, ট্যুরিজমকে দরজা দেওয়া হয়েছে 2009 সালে বিগত সরকারের আমলে, কিন্তু সেই শিল্পকে তুলে ধরার জন্য কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা সেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং হোমস্টেকে আরো জনপ্রিয় করার জন্য আমরা সেখানে হোমস্টে পলিসি এনে শিল্প দপ্তরের সঙ্গে কথা বলে বেকার যুবক যুবতীদেরকে লোনের মাধ্যমে এই হোমস্টে ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করব, যাতে তারা লাইভলিহুড তারা আর্ন করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিঃসন্দেহে আগামী দিনে পর্যটন দপ্তরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে। এবং আমি যেটা আগেও বলেছি, আজকেও বলছি, সবাইকে সাক্ষী রেখে যে আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা বিশেষ জায়গায় যাবে। এবং পর্যটনের ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্য, যে সাস্টেনেবল লাইভলিহুড, বিকল্প অর্থনীতি, সেই অর্থনীতির দিকে আমরা দিশায় যাব। আমি একটা তথ্য আপনাকে দিতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, হাউসকে আপনার মাধ্যমে, যে 2013 সাল বামফ্রন্টের সরকার ছিল, 2018 সালে আমাদের সরকার এসেছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত আমাদের টোটাল বিদেশি এবং দেশীয় পর্যটক কত ছিল? 20,68,780 জন। কখন? 2013 থেকে 2017-18 সাল পর্যন্ত। আমি 5 বছরের একটা শীট আমি এনেছি। এই 5 বছরে ছিল 20,68,780 জন। আমাদের 18 সালে সরকার আসার পর বর্তমান পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, সেই টুরিস্ট ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে 28,54,067 জন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2 বছর করোনা আমাদের ছিল। সেই করোনার মধ্যে আপনারা জানেন মানুষ সেখানে ভ্রমণে সেখানে আসতে পারেনি। ইন টার্মস অফ রেভিনিউ যদি আমি সেটাকে কনভার্ট করি, তবে আমাদের রেভিনিউ 2012 থেকে 2017-18 পর্যন্ত যদি আমরা ধরি, 19,42,00,000 টাকা বামফ্রন্টের আমল। আমাদের সরকার গঠিত হওয়ার পর মাঝখানের 2 বছরের করোনা মিলিয়ে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে 31,72,00,000 টাকা। একদিকে টুরিস্ট ফুটফল বাড়ছে, কারণ প্রচার প্রসার ছিল না। আজকে আপনি কলকাতার এয়ারপোর্টে যান, ত্রিপুরা ট্যুরিজমের ডিসপ্লে বোর্ড আপনি দেখতে পাবেন। আপনি গুয়াহাটি এয়ারপোর্টে যান, আগরতলা এয়ারপোর্টে যান, আপনি ইন্ডিয়া টুডেতে দেখুন, বিভিন্ন চ্যানেলগুলোতে দেখুন, অর্থ খরচ করে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে শোকেস করছি বিশ্বের দরবারে। আমরা যদি ইনভেস্টমেন্ট না করি, তবে আমরা প্রফিট আর্ন করতে পারবো না। আমাদের লক্ষ্য হচ্ছে সেটা, যে আমাদের যদি রেভিনিউ আসে তবে আমরা অর্থ খরচ করব, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে। আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অর্থানুকূল্য আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এবং প্রচার প্রসারের মাধ্যমে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যাব আগামী 2 বছরের মধ্যে। আজকে এই সভা থেকে সেটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যেককে আশ্বস্ত করে, মাননীয় সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে, সবাইকে আমাদের এই প্রস্তাবকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এখন ওই মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয় কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি ভোটে দিচ্ছি। রেজুলেশনটি হল রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকের সার্বিক সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের কাছে এইসব কেন্দ্রকে আরো দৃষ্টিনন্দন আকর্ষণীয় করে গড়ে তুলতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা বক্তব্যের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেউ নেই, যে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস কর্তৃক আনিত রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে এই সভা কর্তৃক গৃহীত। আমি একদম শেষ লাস্ট করে যাওয়ার আগে আমি একটা জিনিস আমি সুশান্ত বাবুকে বলছিলাম। মাননীয় সুশান্ত বাবু, আমার কান অধিক আগ্রহে অপেক্ষা করছিল উত্তর ত্রিপুরা ভ্রমণের জন্য কিছু একটা শুনতে পাবো। প্রাপ্তই রয়ে গেল। যাই হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় ধর্মনগরকে সাংস্কৃতিক হাব বানিয়ে ফেলেছি। সবার প্রতি আমন্ত্রণ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি উত্তর ত্রিপুরার কথা বলেছেন। আমরা বলেছি 70 কোটি টাকা টিপিআর প্লেস করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোথায়? জাম্পুই হিলকে নিয়ে। উত্তর ত্রিপুরা ধর্মনগর বলেছি। ধর্মনগর আপনার ধর্মনগর। আমি খুব শীঘ্রই ধর্মনগরে যাব।
আমি আপনাকে আগেও বলেছি যে গিয়ে আপনি কোথায় কি করতে চাইছেন যে প্রস্তাবটা দেবেন, নিশ্চয়ই সেটা বিচার। এবার পাঞ্জিতেও গিয়েছিলেন, এবার আপনিও আছেন। মাননীয় সদস্যগণ, আজ ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশনের শেষ দিন। গত 21শে মার্চ 2025 তারিখ এই অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির পেশ করা সুপারিশ ফলে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনার এই পবিত্র বিধানসভায় যথাযথ দায়িত্ব পালন করেছে। চলতি অধিবেশনে 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ ও অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলির উপর আনা ছাপায় প্রস্তাবের উপর আলোচনা এবং শেষে অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলি পাশ হয়েছে। পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক 2025-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব উত্থাপন এবং সাধারণ আলোচনা, ছাপায় প্রস্তাবের উপর গঠনমূলক বিস্তারিত আলোচনা ও সর্বশেষে গত 28 মার্চ 2025 তারিখ পাশ হয়েছে। এবারে বিধানসভা অধিবেশন অত্যন্ত গৌরবময় বিষয়ের পরিপ্রেক্ষিতে 3টি অভিনন্দন সূচক প্রস্তাবের উপরে আলোচনা হয়েছে। প্রথমটি মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভব সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এবং তৃতীয়টি অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্যসূচি সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এবারে বিধানসভা অধিবেশন নির্ধারিত 7টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউসে আপনারা সকল সম্মানিত সদস্যগণ যেভাবে অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া ট্রেজারি বেঞ্চের সদস্যগণ সহ বিরোধী বেঞ্চের সদস্যগণ উচ্চমার্গের গঠনমূলক আলোচনায় এই বিধানসভা সমৃদ্ধ হয়েছে। এছাড়াও জরুরি জনস্বার্থমূলক রেফারেন্স ও কলিং অ্যাটেনশন নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীরা বিবৃতি প্রদান করেছেন। রাজ্যবাসীকে অবহিত করার ক্ষেত্রে এবার বিধানসভা অধিবেশনে আলোচ্য বিষয়গুলি সঠিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ ও উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ যারা সকাল থেকে বিধানসভা শেষ হওয়া পর্যন্ত এখানে আন্তরিকভাবে কাজ করেছেন ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও নেভার কাজে জড়িত SBL এর সকল কর্মচারী এবং ইন্টারপ্রেটার সিস্টেমের কাজে জড়িত সকল কর্মচারীরা তাদের নির্ধারিত কাজের মাধ্যমে অধিবেশনকে সুষ্ঠুভাবে পরিচালনা সহায়তা করার জন্য তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সভা পরিচালনা করার ক্ষেত্রে বিধানসভা সচিব মহিলা আধিকারিকগণ সহ এই বিধানসভার সকল স্তরের বিশাল কর্মচারীবৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছেন বর্তমান অধিবেশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ, আরক্ষা বিভাগের আধিকারিক কর্মীবৃন্দ, বিশেষত আরক্ষা দপ্তরের আমাদের বোনেরা যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন এই অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ওনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নিরাপত্তায় নিযুক্ত সকল জওয়ান ভাই এবং গাড়ির চালক ভাইয়েরা যারা দিনরাত পরিশ্রম করেছেন ওনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যগণ, বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান। এই পবিত্র স্থানে রাজ্যের তথা বিভিন্ন এলাকার সমস্যা এবং উন্নয়ন ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হয়েই থাকে। কখনো বা মতানৈক্য হয়, এই মতানৈক্য কিন্তু কখনো মনান্তরে পর্যবসিত হয় না। ইহাই গণতন্ত্রের মহিমা। তাই আমার আশা বিভিন্ন মতানৈক্য সকলের হৃদয় থেকে পরিহার করে আগামী বিধানসভা অধিবেশনের জন্য আমরা সকলে অপেক্ষায় রইলাম। সর্বশেষে সকল রাজ্যবাসীকে আসন্ন বাংলা সুবর্ণ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ নমস্কার জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। Thank you.